अब बचकर कहाँ जाओगे कैनी? तुम्हारे बाप को मैं नहीं मारा था। क्या आपने कभी सोचा है कि शायद ये सब बस एक सपना हो? मुझे याद आ गया, यहीं पर बच्चों की बलि दी गई थी। सिर्फ इसलिए क्योंकि तुम्हें लगता है कि उन बच्चों की हड्डियां वहीं दबी? हाँ, वो दरवाजा दिखाओ। हमें प्लान बनाना होगा। এপিসোড 7। র্যান্ডাল খবর পেয়ে সেই দরজাটা খোলার চেষ্টা করে, এমনকি সে হ্যামার দিয়ে ভাঙারও চেষ্টা করে। তখনই সেখানে উপস্থিত হয় জেড তাকে বলে এটা খোলার থেকে সব থেকে ভালো হবে এটা বন্ধ করে রাখা। এই কথা বলে সেখানে একটি ট্যালিসম্যান লাগিয়ে দেয়। এদিকে কেনি ও বয়েড হেনরিকে খুঁজছে, কারণ এখন সময় হয়েছে সমস্ত সত্যটা তাকে জানানোর। তাবিথা যে পূর্বের জন্মে মেরিন্ডা ছিল এটা সে এখন পর্যন্ত জানে না, আর এই কথাটা এখন সবাইকে জানাতে হবে, কারণ এখনই তারা একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। আর সেই পদক্ষেপটা জেডের পক্ষ থেকে, কারণ জেড স্বপ্নে যেটা দেখেছে সেটার উপর ভিত্তি করে এখন সমস্ত মানুষকে ওই টানেলের ভেতরে নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ ওই সাদা পোশাক পরা ছেলেটি এবং ফাদার খাতরের আত্মাও একই কথাই বলেছিল, তাদের হাতে খুব বেশি আর একটা সময় নেই, আর ঘরে ফিরে যাওয়ার জন্য এটাই একমাত্র রাস্তা। ঠিক তখনই হেনরি মাতাল অবস্থায় কলোনি হাউসে প্রবেশ করে। কেনি বয়েডকে বলে এই অবস্থায় তার সাথে কথা বলা মনে হয় ঠিক হবে না। বয়েড বলে আর কোনো উপায় নেই, এখন সত্যটা তাকে জানাতেই হবে। কেনি বলে আমি কি তোমার সাথে আসবো? বয়েড তাকে বলে না, সে একাই পারবে। সে চলে যায় হেনরির সাথে কথা বলতে। তখন হেনরি সেখানে একটি চেয়ারের উপর বসে পড়ে। বয়েড তাকে বলে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্য উপরে গিয়ে তার সাথে একা কথা বলতে চায়। এই কথাগুলো তার সাথে আলোচনা করার পর ভিক্টরকেও ব্যাপারটা জানাতে হবে। এই কথা শুনে হেনরি একটু দুশ্চিন্তায় পড়ে যায়। সে বলে ভিক্টরের কিছু হয়েছে? বয়েড বলে তার কিছুই হয়নি। হেনরি তার সাথে চলে যায়, কিন্তু সে মাতাল অবস্থায় পড়ে যেতে লাগছিল। বয়েড তাকে ধরার চেষ্টা করলে হেনরি তার সাথে রুট ব্যবহার করে। বয়েড মনে করে সে হয়তো অনেক বেশি মাতাল হয়ে যাওয়ার কারণে এরকম রুট ব্যবহার করছে, কিন্তু সে এখন পর্যন্ত জানে না গত পর্বে সুফিয়া তার সাথে কী করেছে। অপরদিকে তাবিথা জিমের পোশাক বের করে তার স্মৃতিচারণ করছিল, এমনকি সে তার গন্ধটা অনেক বেশি মিস করছে। ঠিক সেই সময় সেখানে ইথান উপস্থিত হয় এবং বলে সেও তার বাবাকে অনেক বেশি মিস করে। তারপর বলে জুলি ঘরে চলে এসেছে। ইথানের এই কথা বলার কারণ তাবিথা তাকে বলেছিল তারা দুই ভাই বোন যখন একসাথে থাকবে তখন সে তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, অর্থাৎ আসল সত্যটা তাদেরকে জানিয়ে দেবে। তো তাবিথা জুলির সামনে সমস্ত ঘটনা খুলে বলে যে জঙ্গলে 3টে বড় পুতুল তাদের উপর হামলা করেছিল, আর এর মধ্যে সে একটিকে হত্যা করেছে। তাবিথা যেটা দিয়ে ওই পুতুলটিকে হত্যা করেছিল সেটার নাম ভুডু টোটেম। সেটাকে আমরা বাংলায় বলতে পারি একটি পবিত্র অস্ত্র, যেটা পবিত্র মন্ত্র দিয়ে তৈরি করা হয়েছিল। তাবিথা বলে সেটা দিয়েই হয়তো ওই রাক্ষসদের মোকাবেলা করা যাবে। জুলি তাকে প্রশ্ন করে এটা তুমি কিভাবে জানলে? তাবিথা বলে আচানক তার মনে পড়ে গিয়েছিল। জুলি জানতে চায় সেটা কি ছিল। তখন তাবিথা তাদের দুজনকেই উদ্দেশ্য করে বলে তোমাদেরকে একটি সত্য জানানো উচিত, তবে সেটা আমার জন্য বোঝা এবং বিশ্বাস করা অনেক বেশি কঠিন ছিল। জুলি তার মাকে বলে কোনো হেজিটেট না করে সোজাসুজি যেন সে ঘটনাটা খুলে বলে। তাবিথা বলে আমি এই শহরে আগেও এসেছিলাম, তবে একবার নয় বহুবার এসেছি। এর আগের জন্মে আমি মিরিন্ডা হয়ে এই শহরে এসেছিলাম। ভিক্টর আমারই সন্তান। এই কথাগুলো জুলি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। অপরদিকে এই সেম কথাটা বয়েড যখন হেনরিকে বলে তখন সেও বিশ্বাস করতে পারে না। সে অনেক বেশি উত্তেজিত হয়ে ওঠে। সে আবার বয়েডের সাথে রুট ব্যবহার করে সেখান থেকে উঠে দাঁড়ায়। তারপর ভিক্টরকে বলে এখান থেকে চলে আসতে, কারণ বয়েড যেটা বলছে সেটা কখনোই সম্ভব নয়, এটা সম্পূর্ণ অবাস্তব। কিন্তু ভিক্টর মন খারাপ করে বলে সব কিছু ঠিক আছে বাবা, কিন্তু হেনরি বলে এটা কোনোভাবেই ঠিক নেই। এই বলে সে ঘর থেকে বের হয়ে যায়। বয়েড ভিক্টরকে বলে তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছ? আমি বলছি না তাবিথা তোমার মা, কিন্তু পূর্বের জন্মে সে তোমার মা হয়েই এই শহরে এসেছিল। ভিক্টর এই কথাগুলো সহ্য করতে পারছিল না। সে বয়েডকে থামতে বলে।
তারপর বলে আমাদের এখন ওই হলুদ পোশাক পরা অর্থাৎ ইয়েলো ম্যানকে খুঁজে বের করতে হবে। বয়েড বলে এই কথার সাথে ওই ইয়েলো ম্যানের সম্পর্কটা কি? ভিক্টর বলে সব কিছুই ওই ইয়েলো ম্যানের সাথে জড়িত। সে ফিরে আসা মানেই সব কিছু আবার আগের মতো হয়ে যাওয়া। অর্থাৎ ভিক্টর বোঝাতে চাচ্ছে 70-এর দশকে সে যখন ছোট ছিল তখন সে দেখেছিল এই শহরের রাস্তায় সারি সারি অসংখ্য মানুষের বীভৎস লাশ পড়েছিল, আর সেই ঘটনাটি আবার পুনরাবৃত্তি হতে চলেছে। বয়েড ভিক্টরের মুখে এইসব কথা শোনার পর সে জেডকে নিয়ে কলোনি হাউসের ভেতরে একটি মিটিংয়ের আয়োজন করে, আর সেখানে শহরের সমস্ত মানুষ উপস্থিত ছিল। তারা দুজন সমস্ত কথা খুলে বলে কিভাবে তারা এই শহরে ফেসে গেছে, এমনকি পুনর্জন্ম হয়ে বারবার কিভাবে তারা এই শহরে আটকে যাচ্ছে। অবশেষে জেড একটি ভিশনের মাধ্যমে এই শহর থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করেছে। তখন বাঘটা প্রশ্ন করে জেড ও তাবিতার মতো তারাও কি এই শহরে বারবার জন্ম নিয়ে বারবার আটকে যাচ্ছে? জেড বলে তার কাছে মনে হয় না এমনটা। তখন র্যান্ডাল বলে তাহলে আমরা এখানে কি করছি? জেড বলে এই শহরে যেই বাচ্চাদের বলি দেওয়া হয়েছিল সেই বাচ্চাদের আত্মা তাকে এবং তাবিতাকে বারবার বলছে আংখুয়ে, যার অর্থ হলো রিমেম্বার, আর এই কথার মাধ্যমেই তাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে। আমার যতটুকু মনে হয় তোমরাও হয়তো কখনো কখনো সেই বাচ্চাদের সম্মুখীন হয়েছ। তখন ক্রিস্টি বলে তুমি যেই মাশরুম খাওয়ার পর ভিশনটা দেখেছ এটা কিভাবে প্রমাণ করে তোমার ওই ভিশনটাই সত্যি? তাছাড়া এই শহর প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো ভিশন দেখিয়ে তাদেরকে পাগল বানিয়ে ছাড়ছে। এটাকে কোনোভাবে প্রমাণ করে তোমার ভিশনটা সবার থেকে আলাদা? ক্রিস্টির সাথে সবাই একমত পোষণ করে। তখন বয়েড বলে বসে কলোনি হাউসের বেসমেন্টে যেই দরজাটা খুঁজে পাওয়া গেছে সেটাই এর আসল প্রমাণ। সে ক্রিস্টিকে উদ্দেশ্য করে বলে সর্বপ্রথম আমি এই বিষয়টা নিয়ে জেডের বিরোধিতা করেছিলাম, কারণ জেড কখনো সেখানে যায়নি, কিন্তু সে ভীষণে এটা দেখতে পেয়েছিল। মেরেল বলে হতে পারে তারা আমাদের ব্রেনের সাথে খেলছে। বয়েড তাকে সম্মতি জানিয়ে বলে হ্যাঁ এটাও হতে পারে, তবে আমার উপর তোমরা ভরসা করতে পারো। তখন ক্রিস্টি আবার বলে তাহলে তার ভীষণ সবার থেকে আলাদা হলো কিভাবে? বয়েড বলে এটাই জিমের মৃত্যুর কারণ ছিল। দেওয়ালের উপর যেটা লেখা ছিল নলেজ কামস অ্যাট এ কস্ট, অর্থাৎ জ্ঞানের পরিবর্তে কোনো কিছুর মূল্য দিতে হবে অথবা ত্যাগ করতে হবে। হতেও পারে জিমের মৃত্যুর বিনিময়ে তারা জেডকে এই বিষয়ে জ্ঞান প্রদান করেছে। তারা ওই মেসেজের মাধ্যমে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা কোনো একটা ইশারা। প্রথমবারের মতো আমরা এই শহর সম্পর্কে এত বেশি জ্ঞান অর্জন করতে পেরেছি। আমার যতটুকু মনে হচ্ছে এই শহর থেকে বের হওয়ার আমরা খুব কাছে চলে এসেছি। বয়েড একটি উদাহরণ দিয়ে বলে যখন কেউ তোমাকে দেখে ভয় পায় তখন দেখবে সে তোমাকে অনেক বেশি হুমকি দিচ্ছে। তখন কেনি সহ অনেকেই তার কথায় একমত হয়। কিন্তু বাঘটা বলে তোমার কি মনে হয় ওই রাক্ষসেরা আমাদের দেখে ভয় পাচ্ছে? কেননা আমরা ওই হাড্ডি যদি সংগ্রহ করে নিই, এই ভয়েই তারা কি সবসময় ওই হাড্ডিগুলোকে পাহারা দিচ্ছে, আর সেটার মাধ্যমে কি আমরা আসল দুনিয়ায় ফিরে যেতে পারবো? জেড জানায় হ্যাঁ সম্পূর্ণ ঠিক। তখনই সেখানে মাতাল অবস্থায় হেনরি চলে আসে এবং সোফিয়া তার দিকে অদ্ভুতভাবে তাকায়, কারণ সে জানে এখন হেনরি তাদের কথা কোনোভাবেই বিশ্বাস করবে না, এমনকি সে বিভ্রান্তি সৃষ্টি করবে। আর এই জন্যই সে তার ড্রিঙ্কের ভেতরে রক্ত মিশিয়েছিল। হেনরি সবাইকে উদ্দেশ্য করে বলে বয়েড ও জেড যেটা বলছে সেটা কখনোই সত্যি নয়, এটা সম্পূর্ণ মিথ্যে। সে বলে তাবিতা এবং মিরিন্ডার ব্যাপারে যা যা বলেছে সেটাও সম্পূর্ণ মিথ্যে। সে বয়েডকে হুমকি দিয়ে বলে তুমি যেটা করছো সেটা কখনোই ঠিক হচ্ছে না। এই কথা বলে সে প্রচণ্ড খারাপ ব্যবহার করে আবার সেখান থেকে চলে যায়। বয়েড তাকে বোঝাতে গেলে জেড তাকে থামিয়ে দেয়, বলে সে ব্যাপারটা হ্যান্ডেল করছে। এই বলে সে হেনরিকে বোঝাতে চলে যায়, কিন্তু হেনরি কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চাইছিল না। সে হেনরিকে বলে আমরা মিরিন্ডার অপূর্ণ কাজ সম্পূর্ণ করব। সে চেয়েছিল ওই বাচ্চাদেরকে বাঁচাতে, ওই বাচ্চাদের হাড্ডি সংগ্রহ করলেই আমরা এই শহর থেকে বের হতে পারবো। হেনরি তার উপর প্রচণ্ড রেগে গিয়ে বলে তুমি যতই চেষ্টা করো না কেন এই শহর তোমাদেরকে কষ্ট ছাড়া কিছুই দেবে না, আর ওই বাচ্চাদেরকে কখনোই বাঁচাতে পারবে না, কারণ তারা অলরেডি মারা গিয়েছে। এই বলে হেনরি সেখান থেকে চলে যায়। তখনই বয়েড এসে বলে তাকে আরও কিছু সময় দাও, সে এমনিতেই বুঝে যাবে। এখন আমাদের অনেক কাজ বাকি রয়েছে। এদিকে জুলি ঘরের বাইরে উইট খাচ্ছিল। তখনই তার গন্ধ শুকে তাবিতা বের হয়ে আসে।
সে জানতে চায় তার হাতে কি, কিন্তু জুলি অস্বীকার করে তার হাতে কিছুই নেই। তাবিতা বলে আমি কিন্তু অলরেডি গন্ধ পেয়েছি। তখন জুলি স্বীকার করে এটা তার কাজে ফোকাস করতে সাহায্য করে এবং তার মাকে খোঁচা দিয়ে বলে এখন কি ওই পুতুলের মতো আমাকেও ভুডু টোটেম দিয়ে মেরে ফেলবে? আমরা প্রথম থেকেই কিন্তু দেখেছিলাম জুলি তার মাকে পছন্দ করে না, কিন্তু কেন করে না এটা কে কে জানেন তারা কমেন্ট করুন। তো তাবিতা উল্টো তাকে বলে তুমি কি চাও তোমার ভাই এই বিষয়টা জেনে যাক? তখনই ইথান এসে বলে কি জানার কথা বলা হচ্ছে? তাবিতা ব্যাপারটা হাইড করে বলে কিছুই না। ইথান তার মাকে বলে তাহলে ভিক্টর কি আমার ভাই? যেমনটা বলেছিলে পূর্বের জন্মে তুমি মিরিন্ডা ছিলে। জুলি বলে এটা সত্যি নয়। সে তার মাকে উদ্দেশ্য করে বলে তুমি ভাবছো তুমি এবং জেড মিলে এই শহরের রহস্য উন্মোচন করে ফেলেছ? এটা কখনোই সম্ভব নয়, কারণ এই শহর কখনোই আসল সত্যটা সামনে আসতে দেয় না, উল্টো আমাদেরকে পাগল বানিয়ে ছাড়ে। তাবিতা বলে দেখো, এটা যদি আমার কাছে সন্দেহজনক হতো তাহলে এটা কখনোই বয়েড ও জেড কলোনি হাউসের সবাইকে বলতো না। এই কথা শুনে জুলি অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। সে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাবিতা বলে এর মাধ্যমেই আমরা আসল দুনিয়ায় পৌঁছাতে পারবো। তখন জুলি রাগ করে সেখান থেকে চলে যায়। পেছন থেকে তাবিতা বলে সে কোথায় যাচ্ছে? জুলি বলে সে সেখানেই যাচ্ছে যেখানে ইথান এটা দেখতে পাবে না। ইথান জিজ্ঞেস করে তার মাকে সে কিসের কথা বলছে। তাবিতা আবার বলে কিছুই না। তাবিতা পেছন থেকে আবার জুলিকে উদ্দেশ্য করে বলে আমাকে এটা বলো, তুমি কি ঠিক আছো? তখন জুলি বলে না, আমি ঠিক নেই, তবে এতটুকু নিশ্চিত থাকো আমি কারো ক্ষতি করব না। এই বলে জুলি সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় ইথান দেখতে পায় ভিক্টর তাদের দিকে এগিয়ে আসছে। সে তার মাকে বলে ভিক্টর আসছে। তাবিতা তার দিকে ঘুরে তাকাতেই ভিক্টর বলে আমি ওই ইয়েলো ম্যানের ব্যাপারে তথ্য খুঁজতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? আমি ভয়ানক কিছু করতে যাচ্ছি। তখন তাবিতা তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে বয়েড, জেড ও কেনিকে বলে আমাদের হাতে আর মাত্র একটা সুযোগই আছে, তাই যা প্রশ্ন যাকে করা দরকার তোমরা তাকে প্রশ্ন করো। তার আগে তোমরা আমাকে এটা বলো, ওই টানেলে আমরা এই তিনজন বাদে আর কে কে গিয়েছে? জেড বলে ভিক্টর গিয়েছে, আর কেনি বলে তাবিতাও গিয়েছে যখন তাদের ঘর ভেঙে গিয়েছিল। বয়েড বলে ওই গুহা সম্পর্কে আমার সমস্ত তথ্য চাই, যে যেভাবে পারো ম্যাপ তৈরি করতে পারো, স্কেচ তৈরি করতে পারো, এতে আমার কোনো বাধা নেই। আমি শুধু চাই ওই গুহার প্রবেশের রাস্তা এবং বের হওয়ার রাস্তা, যেভাবেই হোক আমরা ওই গুহা থেকে যেন বের হতে পারি। এমনকি ওই গুহার ভিতরে যতটুকু খনন করা সম্ভব আমরা যেন সেটা করে বের হতে পারি। সে জেডকে বলে র্যান্ডালকে জিজ্ঞেস করো ওই জঙ্গল থেকে যে রাক্ষসগুলো বের হয়ে আসে তাদের প্যাটার্ন কেমন, এমনকি তারা রাতে কি করে, তাছাড়া তারা কতজন এটা সে ভালো বলতে পারবে, কারণ সে দীর্ঘ সময় ওই বাসের ভিতরে রাত কাটিয়েছে। আমরা যখন ওই রাক্ষসদের এরিয়ায় হামলা করতে যাব তখন আমাদের জানা উচিত সংখ্যায় তারা কতজন। কেনি বলে এটা এত সহজ কাজ নয়, কারণ আমরা যেটাই করতে চাই না কেন এর জন্য তারা আমাদের জবাব দিতে প্রস্তুত। বয়েড বলে হ্যাঁ, সেই জন্য আমার কাছে একটি আইডিয়া রয়েছে। ঠিক সেই সময় জেড লক্ষ্য করে বয়েডের বাম হাত কাঁপছে। সে জিজ্ঞেস করে তার বাঁ হাতে কি হয়েছে। বয়েড সাথে সাথে তার হাত হাইড করে বলে কিছুই হয়নি। সে বলে এখন আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। তারপর বয়েড সোজা চলে যায় অ্যাকোস্টার কাছে তার সাহায্যের জন্য। তখন অ্যাকোস্টা বলে তুমি আমাকে বেসমেন্টে যেই কাজ দিয়েছিলে সেটা জেড ও তাবিতার জন্য। বয়েড বলে হ্যাঁ, যেন তাদের কাজে কোনো তথ্য পাওয়া যায়। অ্যাকোস্টা বলে তোমরা যখন টানেলে যাবে তখন তোমাদের সাহায্য দরকার। বয়েড বলে হ্যাঁ। সে অ্যাকোস্টাকে আরও বলে এই বিষয় নিয়ে তোমার সাথে আরও কথা বলবো, আপাতত তোমার সাহায্য দরকার। তুমি একটি টিম তৈরি করো বেসমেন্টে। তোমার মতো আরও 2টি টিম তৈরি করা হয়েছে, যার একটা রয়েছে স্টোর রুমে, আরেকটি রয়েছে ডিনার হাউসে। অ্যাকোস্টা জানতে চায় এই টিমগুলোর কাজ কি হবে। বয়েড বলে এই টিমের কাজ হচ্ছে ইয়েলো ম্যান সম্পর্কে তথ্য খুঁজে বের করা। অ্যাকোস্টা জানতে চায় এই ইয়েলো ম্যানটা কে। বয়েড বলে সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে। অ্যাকোস্টা বলে এই ইয়েলো ম্যান সম্পর্কে জানতে গিয়ে তোমাদের লক্ষ্য থেকে তোমরা সরে যাচ্ছ না তো? বয়েড বলে এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা আসলে কার সাথে মোকাবেলা করতে যাচ্ছি। অ্যাকোস্টা বেশ বিরক্ত হচ্ছিল। তারপরে সে বলে তার ব্যাপারে কিছু বিস্তারিত বলো। তখন বয়েড বলে 70 দশকে ওই ইয়েলো ম্যান এই শহরে এসেছিল যখন ভিক্টর ছোট ছিল। তখন অ্যাকোস্টা সেটা নোট করে নেয় আর বলে এতটুকুই তার জন্য যথেষ্ট। তারপর অ্যাকোস্টা চলে যাওয়ার সময় বয়েডের দিকে একটি ভিউ মাস্টার ছুঁড়ে মারে, যেটাকে বলা হয় একটা স্টেরিও ভিউয়ার,
যার মাধ্যমে কিছু ছবি স্লাইডের মাধ্যমে 3D ভাবে দেখা যায়। বয়েড সেটা ক্যাচ ধরে কলোনি হাউসে গিয়ে ডোনার ঘরের পাশের একটি সিটে বসে পড়ে। তারপর সেটা দেখতে শুরু করে। সে একের পর এক স্লাইড করে বিভিন্ন দৃশ্য পরিবর্তন করছিল। হঠাৎ করে সে দেখতে পায় তার এবং তার স্ত্রী অ্যাবির ছবি। এটা দেখে সে একদম শকড হয়ে যায়, কারণ এই ছবিটা ছিল তাদের বিয়ের ছবি। সে আবার স্লাইড করে আরও ছবি দেখার চেষ্টা করে, কিন্তু সে আর ওই ছবিটা দেখতে পায় না। তখনই ডোনার রুম থেকে ক্রিস্টি বের হয়ে আসে। বয়েড সেটা রেখে তাড়াতাড়ি ক্রিস্টিকে জিজ্ঞেস করে ডোনার অবস্থা এখন কেমন। ক্রিস্টি জানায় আপাতত তাকে ঠিকই মনে হচ্ছে, তবে সিটি স্ক্যান ও এমআরআই থাকলে আরও বিস্তারিতভাবে বলা যেত। তবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সে যতটুকু জানতে পেরেছে তাতেই মনে হচ্ছে সে অনেকটাই ঠিক আছে। তবে এখন তাকে সম্পূর্ণ রেস্টের ভেতরে থাকতে হবে। সে বয়েডকে ভেতরে যেতে বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু বয়েড বুঝতে পারে ক্রিস্টি তাকে ইগনোর করছে। তাই বয়েড ক্রিস্টিকে বলে সে কেন এমন করছে। তখন ক্রিস্টি বলে জেইড ও তাবিথার ব্যাপারে তাকে আগেই বলা উচিত ছিল, কারণ সে ভেবেছিল আমরা সবাই একসাথে আছি। বয়েড একটু ইতস্তত বোধ করে বলে হ্যাঁ, আমরা একসাথেই আছি। ক্রিস্টি এবার তার উপর কিছুটা অভিমান ছেড়ে বলে তোমার অবস্থা এখন কেমন। বয়েড বলে আমি একদম ঠিক আছি। ক্রিস্টি বলে তোমার হাতের অবস্থা কি, এখনও কি তুমি ওই সমস্ত ভিশন দেখতে পাও। বয়েড বলে না, সে আর ওই ভিশন দেখতে পায় না, এমনকি তার হাতের কাঁপন অনেকটাই কমে গেছে। লাস্ট একবার তার হাত কেঁপেছে। ক্রিস্টি বলে তুমি জলদি ক্লিনিকে চলে আসবে, তোমার একটা চেক আপ করতে হবে। তখন বয়েড তাকে বলে হ্যাঁ সে যাবে। এই বলে সে তাকে বিদায় করে। তারপর বয়েড ডোনার রুমে প্রবেশ করে এবং জানতে চায় তার অবস্থা এখন কেমন। ডোনা বলে আগের থেকে অনেক ভালো। তারপর বলে আমি শুনলাম কাল রাতে এই শহরের সমস্ত মানুষদের একখানে করে তুমি একটি মিটিং করেছিলে, আর সেখানে পুনর্জন্ম এবং ওই মৃত বাচ্চাদের হাড্ডি সম্পর্কে আলোচনা করেছিলে। তোমার কি মনে হয় এটা খুব ভালো আইডিয়া ছিল? বয়েড বলে এছাড়া তার আর কোনো উপায় ছিল না। ডোনা বলে হ্যাঁ, সেই জন্যই তুমি আমার দেওয়ালের উপর হ্যামার দিয়ে আঘাত করেছিলে। ডোনা বলে এখন কি আমাদের ওই দরজার জন্য চিন্তা করতে হবে যে রাক্ষস ওই দরজা দিয়ে কলোনি হাউসে যদি প্রবেশ করে? বয়েড বলে আমরা অনেক চেষ্টা করেছি ওই দরজা খোলার, কিন্তু সেটা কখনোই খোলেনি। হতে পারে সেটা অপোজিট সাইড থেকে লক করা আছে, এই জন্য জেইড ওই দরজার সামনে একটি ট্যালিসম্যান ঝুলিয়ে দিয়েছে। এরপর ডোনা বলে রজারের বডিকে দাফন করা হয়েছে। বয়েড বলে না, কারণ কবরস্থানের সমস্ত জায়গা ভরাট হয়ে গেছে, এখন নতুন করে জায়গা খুঁজতে হবে। এটা শুনে ডোনা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। তারপর বলে আমাকে ভালো খবর দেওয়ার মতো কি কিছু আছে? তখন বয়েড বলে সেটেলমেন্ট থেকে খাদ্য সংগ্রহ করে তুমি আর তাবিথা যেই ভুডু টোটেমটা নিয়ে এসেছো, অর্থাৎ যেটার মাধ্যমে ওই দৈত্যাকারের পুতুলকে হত্যা করা হয়েছে, সেটার ব্যাপারে আরও বিস্তারিত বলো। ডোনা বলে কেন? বয়েড বলে কারণ আজ রাতে ওই টোটেমটি রাক্ষসদের উপর কাজ করে কিনা সেটা সে পরীক্ষা করে দেখবে। ডোনা বলে এটা একদম ভুল সিদ্ধান্ত। সে বলে যদি কোনো রাক্ষসকে ওইটা দিয়ে মারার পরও যদি না মরে, তাহলে তোমার জীবন একদম বিপদের মধ্যে পড়ে যাবে। বয়েড বলে আমি শুধু চাই এই শহরের মানুষগুলো নিরাপদে ওই টানেলে প্রবেশ করুক এবং তাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাক। তখন অ্যাকুস্টা কলোনি হাউসের লোকদের নিয়ে টিম তৈরি করছিল। সে বুঝিয়ে দেয় দুজন লোক অ্যালজিনের সাথে ডিনার হাউসের স্টোর রুমে যাবে, আর বাকি লোক তার সাথে কলোনি হাউসের বেসমেন্টে অবস্থান করবে। ঠিক সেই সময় বয়েড ওই ভুডো টোটেম নিয়ে কলোনি হাউস থেকে বের হয়ে আসছিল, আর এটা দেখে ভয়ে সোফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সেটা নিয়ে বয়েড কী করতে চায় এটা তার জানা দরকার, তাই সে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে যেই স্টোর রুমের রজারের বডি পড়েছিল সেখানে মেরিয়েল একা একা বসে ভাবছিল। তখনই তাকে খুঁজতে ক্রিস্টি উপস্থিত হয়। সে মেরিয়েলকে জিজ্ঞেস করে সে এখানে একা কী করছে। তখন মেরিয়েল তাকে উল্টো প্রশ্ন করে তুমি কি এই রজারকে চিনতে? ক্রিস্টি জানায় হ্যাঁ, সে এই শহরের বাগানের মালি ছিল। মেরিয়েল বলে আমার মা বলতো কেউ যখন মারা যায় তখন সে একটি অন্য দুনিয়ায় চলে যায়। সে জাহান্নাম জান্নাত এইগুলো কোনোভাবে বিশ্বাস করতো না, তবে এটা বিশ্বাস করত কেউ মারা গেলে একটি অন্য দুনিয়ায় চলে যায়। তবে রজারের আত্মা ওই দুনিয়ায় যেতে পারবে না, কারণ সে এখানেই আটকে থাকবে। এমনকি আমরা সবাই এই শহরেই আটকে থাকব। আমাদের আত্মা এই শহর থেকে বের হতে পারবে না। তো আমাদের এই শহর থেকে বের হতে হলে অবশ্যই আমাদের সাহায্য করতে হবে ওই বাচ্চাদের হাড্ডি খোঁজার জন্য।
এদিকে বয়েড তার ছেলেকে ওই ভুডো টোটেমটি হাতে নিয়ে বুঝিয়ে বলে আজ রাতে তারা এটার মাধ্যমে একটি রাক্ষসকে শিকার করবে, কারণ তাদের নিশ্চিত হতে হবে এটা আসলে কাজ করে কিনা। এটার উপরে নির্ভর করছে সকলের ওই টানেলের ভেতরে প্রবেশ করা। যখন এটার মাধ্যমে একটি রাক্ষসকে শিকার করা হবে তখন সাথে সাথে পোস্ট অফিসের ভেতরে প্রবেশ করতে হবে। এরপরও যদি সেখানে যাওয়া বাধা সৃষ্টি হয় তাহলে উপর নিচ আরও অনেক অপশন আছে। এলিস বলে যদি তারপরও কোনো রাস্তা না থাকে তবে? বয়েড বলে সেটা পরে দেখা যাবে। তখন এলিস জানতে চায় এই কাজটা করবে কে। বয়েড বলে সে নিজেই এই কাজটা করবে। এই কথা শুনে এলিস একদম হতভম্ব হয়ে যায়। অন্যদিকে হেনরি তাবিতার সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। সে যখন দরজায় নক করে তখন দেখে ভেতরে কোনো আওয়াজ নেই। সে দরজার লক চাপতেই দরজা খুলে যায়। তারপর সে ভিতরে ঢুকে দেখে বাসায় কেউ নেই। তখন সে টেবিলের উপর ভিক্টরের আঁকা কিছু ছবি দেখতে পায়। এর মধ্যে একটা ছবিতে দেখতে পায় ভিক্টর তার বোন এবং মাকে নিয়ে একটি ফ্যামিলির ছবি আঁকিয়েছে। সেটা দেখে হেনরি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই সে একটি ভীষণ দেখতে পায় এটা হতে পারে তার ভবিষ্যৎ। দেখে তার সামনে একটি মনিটর আর সেখানে তার হার্টবিট চলছে। এমনকি সে দেখতে পায় তার হাতে স্যালাইন দেওয়া হচ্ছে। তখনই তার চোখে কেউ টর্চ মারে। সে সেই আলো সহ্য করতে না পেরে অন্যদিকে তাকায়। তারপর আবার সামনে তাকাতেই দেখে সব কিছু ভ্যানিশ। এটা দেখে হেনরি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসে। এদিকে ভিক্টর তাবিতা ও ইথানকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে অসংখ্য গাড়ি পড়েছিল। ইথান ভিক্টরকে একটি গাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে বলে ওটাই কি সেই গাড়ি যেই গাড়িতে ইয়েলো ম্যান এই শহরে এসেছিল? ভিক্টর মাথা নাড়িয়ে বলে হ্যাঁ এটাই সেই গাড়ি। ইথান বলে এখন তাহলে আমরা কোন দিক থেকে ক্লু খোঁজার চেষ্টা করব? তাবিতা বলে কার দিয়ে শুরু করা যাক। তারা ওই গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু এই গাড়ির রং এখন বর্তমানে বদলে গেছে, কারণ দীর্ঘদিন পরে থাকার কারণে ব্রাউন কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছিল। কিন্তু ভিক্টরের স্পষ্ট মনে ছিল এটাই সেই গাড়ি। তারা গাড়ির পিছন ব্যাগডালা খুলে দেখে সেখানে কিছুই নেই। ইথান বলে এখানে তো ভয়ঙ্কর কিছুই নেই। তখন ভিক্টর গাড়ির সামনের দিকে চলে আসে আর তাবিতা ও ইথান অন্যদিকে যায় খোঁজাখুঁজি করার জন্য। ঠিক সেই সময় তাবিতা একটি গাড়ি দেখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ইথান তার মাকে জিজ্ঞেস করে তুমি যেই গাড়িটার দিকে তাকিয়ে আছো এটাই কি মিরিন্ডার গাড়ি ছিল? তাবিতা বলে হ্যাঁ, কারণ তার মনে পড়ে গিয়েছে। সে ওই গাড়ির দিকে এগিয়ে যায়। ওইদিকে ভিক্টর গাড়ির সামনের দরজা খুলে সিটের উপর বসে পড়ে, কারণ সে ভেতরে কিছুই দেখতে পায়নি। হঠাৎ তার চোখ পড়ে একটি পাউচের উপর, যেটা সম্পূর্ণ লেদার। বাংলায় একে আমরা বলি থলি। তো ভিক্টর সেই থলিটি খুলে দেখে তার ভিতর অসংখ্য মানুষের দাঁত, আর এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সোফিয়াকে দেখেছিলেন, সে তার বাবা অর্থাৎ প্যাস্টরের মুখ থেকে একটি দাঁত খুলে বের করেছিল। আর এই দাঁত খুলে বের করে সংগ্রহ করা সোফিয়া অর্থাৎ ইয়েলোম্যানের একটি শখ। এদিকে তাবিতা যখন ওই গাড়িটির সামনে চলে আসে তখন তার মনে পড়ে যায় সে কিভাবে এই শহরে এসেছিল। ঠিক তখনই ভিক্টর চিৎকার করে বলে ওঠে আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। তাবিতা ও ইথান জিজ্ঞেস করে তুমি কি পেয়েছো? তখন ভিক্টর বলে আমি একটি দাঁতে ভরা একটি থলি পেয়েছি, যেটা সম্পূর্ণ মানুষের। সে ইথানকে দেখানোর চেষ্টা করে, কিন্তু তাবিতা সেটা দেখতে বাধা দেয়, কারণ ইথানের বয়স এখন অনেক কম। তবু ভিক্টর জোর করেই তাকে দেখানোর চেষ্টা করছিল আর বলছিল এইসব দেখে তোমাকে প্রস্তুতি নিতে হবে। তাবিতা তাকে বাধা দিয়ে বলে তুমি কিসের প্রস্তুতির কথা বলছো? তখন ভিক্টর বলে তুমি কি আমার মা ছিলে পূর্বের জন্মে? তুমি জানো না মা ছাড়াই একটি ছেলে কত কষ্টে বড় হয়। পূর্বের জন্মে তুমি যখন একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে এই শহরে এসেছিলে তখন ওই ইয়েলো ম্যান এবং ইসমাইলের হাতে মারা গিয়েছিলে। তারপর একটি ছেলে অর্থাৎ আমি কত কষ্টে বড় হয়েছি। আমাকে কত কিছু দেখতে হয়েছে, কত কিছু মোকাবেলা করতে হয়েছে। এই জন্মেও তুমি একটি মেয়ে এবং একটি ছেলেকে নিয়ে এই শহরে এসেছো। সেম ঘটনা যদি আবার ঘটে তাহলে ইথানকে এখন থেকেই সব কিছু দেখে অভ্যস্ত হতে হবে, অর্থাৎ প্রস্তুতি নিতে হবে। তখন ইথান এই ধরনের কথা শুনে সেখান থেকে রাগ করে বের হয়ে যায়। তাবিতা ভিক্টরের উপর রেগে গিয়ে বলে তোমার আসলে হয়েছেটা কি? এই কথা বলে সেও ইথানের সাথে সাথে চলে যায়। অন্যদিকে বয়েড পোস্ট অফিসের ভিতরে ওই ভুডো টোটেমটি দেখছিল। তখনই সেখানে সোফিয়া হাজির হয় এবং বয়েডকে বলে
সকালবেলা আমি তোমার ওই টানেলে যাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবছিলাম। তুমি বলেছিলে ওই টানেলের ভেতরে ওই বাচ্চাদের হাড্ডি সংগ্রহ করতে হবে। তবে আমি যেমনটা শুনেছি ওই টানেলের ভেতরে রাক্ষসেরা থাকে যারা রাতের বেলা এই শহরে বেরিয়ে আসে। তো সেখানে যদি সবাই যায় তাহলে ওই রাক্ষসেরা তো হামলা করবে। বয়ের তখন ওই ভুডো টোটেমটি তাকে দেখিয়ে বলে, এই জন্যই আমরা এটা ব্যবহার করব। জঙ্গলে যখন 3টে পুতুল তাবিতা ও ডোনাদের উপর হামলা করেছিল তখন তাবিতা এই টোটেম দিয়েই সেই 3 পুতুলের ভেতরে একটিকে হত্যা করেছিল। আর এই ভুডো টোটেমই আমাদেরকে রক্ষা করবে। তখন ওই ভুডো টোটেমটি দেখে সোফিয়ার চোখ ভয়ানকভাবে বড় হয়ে যায় আর মনে মনে সিদ্ধান্ত নেয় যে করেই হোক বয়েডকে তাকে থামাতেই হবে। আর এদিকে জেইড তার এবং দাবার গুটি দিয়ে একটি ম্যাপ তৈরি করে, যেটা দেখে কেনের ভীষণ অদ্ভুত লাগে। আমার যখন কোম্পানি ছিল তখন আমি এইভাবেই ম্যাপ করতাম। এতে সুবিধা কি, একটা জায়গা থেকে আরেকটি জায়গায় খুব দ্রুত কল্পনার মাধ্যমে যাওয়া যায়। সে কেনিকে জিজ্ঞেস করে, তুমি তো জানো আমি আগে কী ছিলাম, এবার বলো তুমি আসলে বাস্তব দুনিয়াতে কি করতে। কেনি বলে, এইসব বাদ দিয়ে কাজে ফোকাস করো। কিন্তু জেইড তাকে বারবার ফোর্স করছিল। তখন সে বলতে বাধ্য হয় সে ইয়ুথ স্পোর্টসে ছিল। জেইড বলে, তুমি সেখানে কোচ ছিলে? কেনি বলে, না, সে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিল। কিন্তু জেইড তাকে ঠাট্টা করেই বলে, তুমি কোচ ছিলে, এটা অনেক ভালো শোনায়। তখনই সেখানে হেনরি ঢুকে পড়ে আর বরাবরের মতো সে আবার ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। তারা দুজন হেনরির ব্যাপারে ফোকাস না দিয়ে নিজেদের ভেতরেই কথা বলছিল এবং ঠাট্টা করছিল। ঠিক তখনই সেখানে এলিস উপস্থিত হয়। জেইড তাকে বলে, কেনি আগে কোচ ছিল। আর এই কথা শোনার পরেই এলিস বলে, খুব ভালো, কেনি বাহিরে আসো, তোমার সাথে কথা আছে। এর মানে এলিস কেনিকে দিয়ে তার সাথে যায় এমন একটি কাজ করাবে। পেছন থেকে জেইড ঠাট্টা করে বলে, কেনির হাতে একটি বাঁশি ধরিয়ে দাও। এদিকে সোফিয়া তার প্ল্যান মোতাবেক খামারের দিকে যাচ্ছিল আর চারিদিকে খেয়াল করছিল গুরুত্বপূর্ণ লোকজন আশেপাশে আছে কিনা। তারপর সে খামারের ভেতরে ঢুকে গন্ধ শুকে মুরগির একটি ডিম বাছাই করে। তারপর সেটা পকেটে নিয়ে বের হয়ে আসে আর এটা দিয়েই সে একটি ভয়ানক কিছু করবে। অন্যদিকে এলজিন যখন তার টিম নিয়ে ডিনার হাউসে আসে তখন সে দেখতে পায় জুলি একা একা বসে কফি পান করছে। এলজিন তার টিমকে বলে, তোমরা ওইদিকে যাও, আমি একটু আসছি। এই বলে সে জুলির সাথে কথা বলতে চায়। সে জুলিকে হাই বলতেই জুলি বলে, এখানে তোমরা কি করছো? এলজিন বলে, তারা স্টোর রুমে কিছু জিনিসপত্র দেখতে এসেছে। সে জুলির কাছে পারমিশন চায় তার সামনে সে কি বসতে পারে। জুলি তাকে ইশারায় বসতে বলে। এলজিন সিটে বসে জুলিকে বলে, তোমার বাবার ব্যাপারে আমি শুনেছি, কিন্তু আমার সুযোগ হয়নি তোমার সাথে দেখা করার। তখন জুলি বিষয়টা ইগনোর করে বলে, তোমার চোখের অবস্থা কেমন? এলজিন হেসে বলে, ক্রিস্টি বলেছে তার চোখ নাকি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। জুলি জানতে চায় তার চোখে কি হয়েছিল, কিন্তু এলজিন বলে সে এই বিষয়ে কিছুই বলতে পারবে না। এরপর জুলি কিছুটা চুপ থেকে বলে, তুমি কি শুনেছো আমার মায়ের ব্যাপারে, যে সে পুনর্জন্ম হয়েছিল? এলজিন বলে, হ্যাঁ, তোমার কি মনে হয় এটা সত্যি? জুলি বলে, আমার মায়ের তো মনে হয়। এই বিষয়টা নিয়েই আমার প্রচণ্ড ভয় করে, কারণ যখনই কেউ এই শহর সম্পর্কে আসল সত্যটা জানতে পারে তখনই কেউ না কেউ মারা যায়। কিন্তু এলজিন বলে, আসল সত্যটা তো এটাই। তখন জুলি এলজিনকে একটু খোঁচা দিয়ে বলে, তোমার কি মনে হয় এই সব কিছু ঈশ্বরের ইশারাই হচ্ছে? এলজিন বলে, হ্যাঁ। তাহলে বলো, তোমার চোখটা যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও কি ঈশ্বরের ইশারাই হয়েছে? এই কথা শুনে এলজিনের মন খারাপ হয়ে যায়। জুলি তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি মাঝে মাঝে এরকম ভুলভাল বলে ফেলি, আমাকে ক্ষমা করো। এলজিন বলে, এই সব কিছুর পেছনে একটি সত্য লুকিয়ে আছে। তুমি কি জানো এই শহর কিভাবে জিতে চায়? শত শত মিথ্যের ভেড়ে তুমি আসল সত্যটাকে বিশ্বাস করতে পারবে না, ভরসা করতে পারবে না। সে যদি তোমার সামনেও থাকে তবু তুমি ভরসা করতে পারবে না। আর এই কারণেই এই শহর জিতে যায়। এই কথা শুনে জুলির মুখ বন্ধ হয়ে যায়। সে আর কোনো উত্তর দিতে পারে না। ওইদিকে জেইড যখন তার ম্যাপ নিয়ে কাজ করছিল তখন হেনরি বলে, তোমরা যেই কাজটা করছো এটা সঠিক নয়। এমনকি আমার স্ত্রীর ব্যাপারে যেই কথাগুলো তোমরা বলছো সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। তখন জেইড তার সামনে এসে বলে, তুমি কি এই ব্যাপারে তাবিতার সাথে কথা বলেছিলে? হেনরি বলে, সে তার বাসায় গিয়েছিল কিন্তু তাকে পায়নি। জেইড যখনই তাকে বোঝাতে যাবে তখনই হেনরি আবার সেই ভিশন দেখতে পায়। এবার সে দেখতে পায় সে বেডের উপর শুয়ে আছে আর একটি ডক্টর তার চোখে টর্চ মেরে তার চোখ এদিক ওদিক ঘোরাতে বলছে। তখনই
ভিক্টর একটি স্বাভাবিক মানুষের মতো তার সামনে এসে দাঁড়ায় এবং তার বাবার হাত ধরে বলে, আমার সাথেই থেকে যাও বাবা। ভিক্টরকে দেখে মনে হচ্ছিল সে আর সেই বাচ্চা সুলভ আচরণের ভেতরে নেই, সে একজন সাধারণ মানুষের মতো হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে তার আবার হুঁশ ফিরে আসে। জেড তাকে বলে, এই মুহূর্তে তুমি কি দেখতে পেয়েছো? কিন্তু হেনরি তাকে কোনো জবাব না দিয়ে বলে, আমাকে এখনই যেতে হবে। সে তাড়াহুড়া করে সেখান থেকে বের হয়ে চলে যায়। এদিকে সারা বয়েডের মুখে জানতে পারে সে আজ রাতে ওই রাক্ষসকে মারার জন্য একটি ঝুঁকি নিচ্ছে। সারা বলে এই ঝুঁকিটা সে নিতে চায়, কারণ সে অলরেডি তার ভাইকে হত্যা করেছে, এমনকি সে ইথানকেও মারার চেষ্টা করেছিল। সে যদি এই শহরের মানুষের জন্য এতটুকু স্যাক্রিফাইস করে তবু সেটা যথেষ্ট হয় না। বয়েড বলে, না, আজ রাতে তোমার ছুটি। যখন আমরা টানেলের ভেতরে যাব তখন তোমাকে এই কাজের জন্য দরকার হবে। আপাতত তুমি দরজার সামনে অপেক্ষা করবে, যখন আমি উপায় না পেয়ে তোমার দরজায় নক করব। সারা বলে, ঠিক আছে, সাবধানে থেকো। তারপরে বয়েড সেখান থেকে চলে যায়। এদিকে সোফিয়া সেই স্টোরে আসে যেখানে রজারের বডি পড়ে আছে। সে রজারের বডির সামনে এসে ওই ডিমটি বের করে একটি অদ্ভুত ভাষায় মন্ত্র পাঠ করে। তারপর রজারের বুকের উপর সেটা চাপ দিয়ে ভেঙে ফেলে আর কানে কানে বলে, ইটস টাইম টু প্লে, অর্থাৎ খেলার সময় হয়ে গেছে। তারপর সেই ঘর থেকে বেরিয়ে আসে। অপরদিকে বয়েডকে দেখা যায় সে ঘণ্টা বাজিয়ে শহরবাসীকে জানিয়ে দিচ্ছে সন্ধ্যা নামার আর মাত্র কিছু সময় বাকি আছে। তখন কলোনি হাউসে ফাতিমা একজন লোকের সাথে জানালা বন্ধ করে দিচ্ছিল, যেন রাতের বেলায় ওই রাক্ষসদের উপর নজর না পড়ে। তখনই ডোনা তার ঘর থেকে বেরিয়ে নিচের দিকে যাচ্ছিল। ফাতিমা তাড়াতাড়ি তার সামনে এসে বলে, সে এখন কোথায় যাচ্ছে? ডোনা বলে, সে এখন ইয়োগা করবে। ফাতিমা বলে, এখন এটা করার কোনো দরকার নেই, এখন তোমাকে রেস্ট করার জন্য ঘরে যেতে হবে। ডোনা দেখতে পায় ফাতিমার চোখে অনেক রাগ। সে কথা না বাড়িয়ে সোজা তার ঘরে চলে যায়। তার পেছনে ফাতিমাও ঢুকে পড়ে। ডোনা তাকে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো তোমার প্রজেক্ট নিয়ে বিজি থাকার কথা। ফাতিমা বলে, কলোনি হাউসে এই মুহূর্তে লোকজন কম আছে, তাই আমি এই সমস্ত লোকদেরকে সাহায্য করছি। এলিস ও কেনে বয়েডকে সাহায্য করার জন্য শহরের বাইরে গিয়েছে। ডোনা বলে, এইসব দেখে আমি চুপচাপ ঘরে শুয়ে থাকতে পারি না। তখন ফাতিমা তার উপর রেগে গিয়ে বলে, আপাতত এই সময় তাকে শুয়ে থাকতেই হবে। ডোনা বলে, তুমি তো আগে এত বিয়াদব ছিলে না, এখন এত বিয়াদব হলে কিভাবে? সে বলে, কেউ যখন একটা রাক্ষসকে জন্ম দেয় তখন সে এমনিই বদলে যায়। আর এই কথা শুনে ডোনা একটু হেসে ফেলে। তখন সোফিয়া কলোনি হাউসে ঢুকতে গেলে একজন লোক তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমার তো সারার ঘরে থাকার কথা। সোফিয়া বলে, আমি রাক্ষস দেখে প্রচণ্ড ভয় পাই। লোকটি তাকে হেসে বলে, কলোনি হাউসের সবাই তোমার পাশে আছে, এই বলে তাকে ভেতরে প্রবেশ করতে দেয়। এদিকে বয়েড পোস্ট অফিসের সামনে এলিস ও কেনিকে বলে, আমি সমস্ত ঘরে বলে এসেছি তারা যেন দরজার সামনেই থাকে, তাড়াতাড়ি ভিতরে চলো, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তখন এলিস তার বাবাকে বলে, এই রিস্ক তোমার নেওয়া ঠিক হবে না বাবা। এই কথা শুনে বয়েড প্রচণ্ড রেগে যায়। তখন কেনি বলে, আমি যেহেতু তোমার অ্যাসিস্ট্যান্ট, তাই এই কাজটা আমাকেই আগে করতে হবে। এরপর যদি কোনো কিছু হয়ে যায় তারপর তোমাকে সেটা করতে হবে। বয়েড প্রচণ্ড রেগে গিয়ে বলে, এটা আমার প্ল্যান এবং এটার ঝুঁকি আমি নিজেই নেব, আমি কাউকে বের হতে দেব না। কেনি বলে, তোমার অবস্থা এখন ঠিক নেই, আরেকবারের মতো তোমার হাত এবং পা যদি আর কাজ না করে তাহলে তুমি এবার নিশ্চিত রাক্ষসের হাতে মারা পড়বে। কিন্তু বয়েড প্রচণ্ড উত্তেজিত হয়ে বলে, এই কাজটি আমিই করব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। তখনই আবার বয়েডের বাম হাত কাঁপতে শুরু করে, আর সেই জন্য বয়েড প্রচণ্ড রেগে গিয়ে নিজের হাতের উপরে অত্যাচার করতে থাকে। তারপর বয়েড একটু শান্ত হলে এলিস কান্না মাখা চোখে বলে, প্লিজ বাবা, এবারের মতো তুমি আর ঝুঁকিটি নিও না। তখন বয়েড রাজি হয়। রাত নেমে এলে শহরের ভেতরের সমস্ত রাক্ষসরা ঘোরাঘুরি করতে থাকে। এলিস বলে, আজকে কেমন যেন মনে হচ্ছে শহরের ভেতরে রাক্ষসের পরিমাণ অনেক বেশি। এই কথা শুনে কেনির মনটা অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ সে একটি সুসাইড মিশনে নামতে যাচ্ছে। বয়েড কেনিকে বলে, দেখো, তুমি ভয় পাবে না, সমস্ত জায়গায় আমাদের লোক সেট করা আছে, তুমি যেখানেই সুযোগ পাবে একটি রাক্ষসকে ওই ভুডো টোটেম মারার পরে সেই দিকে দৌড়ে চলে যাবে। বয়েড লক্ষ্য করে কেনি নিচের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারে তার মনটা খারাপ, কারণ এটা একটা সুসাইড মিশন, হয়তো এটাই কেনির জীবনের শেষ রাত। বয়েড কেনিকে বলে, আমার দিকে তাকাও।
কেনি বয়েডের দিকে তাকিয়ে বলে, আমার কিছুই হবে না, চিন্তা করো না। ওইদিকে সোফিয়া কলোনি হাউসের একটি রুমের ভিতরে আবার একটি মন্ত্র পাঠ করে। ঠিক তখনই রোজার জেগে ওঠে এবং তার অবস্থা দেখে সে প্রচণ্ড ভয় পাচ্ছিল। সে নিজের হাতে তার গাল টেনে ছিঁড়ে ফেলে। এদিকে বয়েড জানালা দিয়ে দেখে একটি রাক্ষস খুব কাছাকাছি চলে এসেছে এবং তার আশেপাশে আর কেউ নেই। সে কেনিকে বলে, এটাই একমাত্র সুযোগ। কেনি ওই ভুডো টোটেমটি হাতে নিয়ে বলে, আমি এখন প্রস্তুত। বয়েড 1, 2, 3 বলা মাত্রই পোস্ট অফিসের দরজা খুলে দেয় এবং কেনি ওই টোটেমটি নিয়ে রাক্ষসের কাছে গিয়ে সাথে সাথে তার পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। তখন রাক্ষসটি চেঁচিয়ে ওঠে আর তার সাথে সমস্ত রাক্ষস একসাথে চেঁচাতে থাকে। জানালা দিয়ে বয়েড ও এলিস দেখে কাজ হয়ে গেছে, কিন্তু কেনি পোস্ট অফিসের দিকে তাকিয়ে দেখে সেখানে একটি রাক্ষস দাঁড়িয়ে আছে। তারপর সে চতুর সাইডে তাকিয়ে দেখে কোনো ঘরে যাওয়ার মতো অবস্থা নেই। সেই রাক্ষসগুলো আগের থেকে এখন অনেক বেশি চালাক হয়ে গেছে। তারা সমস্ত ঘরের দরজা সাথে সাথে দখল করে নিয়েছে। কেনি কি করবে বুঝে উঠতে পারছিল না। সমস্ত রাক্ষসেরা তাকে চতুর সাইড থেকে ঘিরে নেয়। তখন ওই রাক্ষস হেসে বলে, এতক্ষণ তোমার সাথে মজা করলাম, আমার আসলে কিছুই হয়নি। সে ওই ভুডো টোটেম তার পেটের ভেতর থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তোমাদের প্ল্যান সম্পূর্ণ ভুল ছিল। বয়েড জানালা দিয়ে চেঁচিয়ে বলে, তাড়াতাড়ি ওইখান থেকে পালাও। তখন কেনির চোখ পড়ে র্যান্ডাল রাতের বেলায় যেই গাড়ির ভিতর ঘুমাতো সেই গাড়ির দিকে। সে এক দৌড়ে ওই গাড়ির ভেতরে প্রবেশ করে। তারপর দরজা লাগাতেই যাবে তখনই একটি রাক্ষস চেপে ধরে, আর সেটা ছিল সেই ইসমাইলি যে আবার পুনর্জন্ম নিয়েছে ফাতিমার গর্ভ থেকে। কেনি তাকে দেখে ভয়ে পিছিয়ে যাচ্ছিল আর ইসমাইলি ভয়ানক হাসি দিয়ে তার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি মিরাকেল ঘটে। ফাতিমা ইসমাইলির চোখ দিয়ে কেনিকে দেখতে পাচ্ছিল। সে বুঝতে পেরেছিল কেনি এখন বিপদের মধ্যে আছে। রাক্ষস ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। কেনি তখন বাসের ছাদের দরজা দেখতে পেয়ে সেখান দিয়ে ছাদে উঠে পড়ে। তখন ইসমাইলিও ওই দরজা দিয়ে ছাদে উঠে পড়ে। আর এই সমস্ত কিছু ফাতিমা নিজের চোখে দেখতে পাচ্ছিল এবং শুনতে পাচ্ছিল। তখন ইসমাইলি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় আর কেনিকে বলে, তোমার বাবাকে আমিই হত্যা করেছিলাম। তোমার বাবাকে যখন হত্যা করি তখন তোমার বাবা একটি অদ্ভুত শব্দ করছিল। তুমিও কি তোমার বাবার মতো মৃত্যুর সময় সেরকম শব্দ করবে? কেনি চারদিকে তাকিয়ে দেখে সমস্ত রাক্ষস তার দিকে এগিয়ে আসছে এবং বাসের চতুর সাইডে সমস্ত রাক্ষসেরা দাঁড়িয়ে আছে। কেনি নিজেকে বুঝ দেয় এটাই তার জীবনের শেষ রাত। সে পীরের মতো মরবে। ইসমাইলি যখনই তার আসল রূপ ধারণ করে কেনিকে হামলা করতেই যাবে তখনই ফাতিমা চিৎকার করে বলে ওঠে, থামো। আর সাথে সাথে ওই রাক্ষসটির ক্ষমতা কমে যায়। সে বুঝতে পারে না তার সাথে কি হয়েছে। তখনই কেনি সাহস নিয়ে এক দৌড়ে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয় এবং বাসের ভিতরে প্রবেশ করে দরজা লক করে ট্যালিসম্যান টানিয়ে দেয়। আর ইসমাইলি সহ সমস্ত রাক্ষসেরা ভিড় করে কেনির দিকে তাকিয়ে থাকে। তখন ফাতিমা তার গোলেমটির দিকে তাকিয়ে বুঝতে পারে এই সমস্ত পাওয়ার সে ওই গোলেমের মাধ্যমেই পেয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আবার ঘটে যায় আর একটা ঘটনা। রোজার ওই স্টোর রুম থেকে বেরিয়ে আসে এবং ভয়ানকভাবে চিৎকার করতে করতে কলোনি হাউসের সমস্ত দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সাথে সাথে ভেতরে হট্টগোল বেঁধে যায়। রোজার এক এক করে সবাইকে অ্যাটাক করার চেষ্টা করে। তখনই বাহিরের রাক্ষসেরা কলোনি হাউসে ঢোকার চেষ্টা করে আর এটা অ্যালজেন দেখা মাত্রই সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। তখন সোফিয়া উপর থেকে এই সব কিছু দেখছিল এবং মৃদু হাসছিল। সেই সময় অ্যালজেন লক্ষ্য করে রোজার আহত হওয়া ওই মহিলাটির উপর হামলা করার চেষ্টা করছে। সে পাশেই একটি ভুডো টোটেম দেখতে পায়। অ্যালজেন তাকে বাঁচানোর জন্য ওই ভুডো টোটেমটি সাথে সাথে রজারের পেটের ভেতরে ঢুকিয়ে দেয় আর রজার আবার মারা যায়। আর এখানেই এই চমৎকার পর্বটি শেষ হয়ে যায়। দেখতে দেখতে আমরা প্রায় 1 লক্ষের কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই চ্যানেলটি 1 লক্ষের পরিবারে দাঁড়াবে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম সবাইকে।